নমস্কার। আচ্ছা, প্রকৃতির সবচেয়ে বড় নির্মাণ প্রকল্পগুলোর একটা কি বলুন তো? যেখানে একটা বিশাল নদী এসে মিশে যায় সাগরের সাথে, ঠিক সেইখানে কিন্তু প্রতিনিয়ত তৈরি হচ্ছে একেবারে নতুন ভূখণ্ড। চলুন আজ এই বদ্বীপের রহস্যটা একটু উন্মোচন করা যাক। তো একেবারে মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। কখনো কি এটা মনে হয়েছে যে একটা নদী যেখানে সাগরের সাথে মিলিত হয়, ঠিক সেই মিলনস্থলে কিভাবে একেবারে শূন্য থেকে নতুন জমি বা দ্বীপ তৈরি হয়ে যায়? এই যে প্রশ্নটা, এর উত্তরটাই হলো বদ্বীপ। মানে বদ্বীপ হলো নদীর বয়ে আনা পলি, বালি, কাদা এই সব কিছু জমে জমে মোহনার কাছে তৈরি হওয়া একটা নতুন ভূমি। আচ্ছা, এর নাম বদ্বীপ কেন হলো জানেন? কারণ এর আকৃতিটা দেখতে অনেকটা আমাদের বাংলা ব অক্ষরের মতো, আবার গ্রিক অক্ষর ডেল্টার মতোও দেখতে, তাই না? সেখান থেকেই তো ইংরেজিতে নামটা এসেছে ডেল্টা। কি ইন্টারেস্টিং ব্যাপার। তাহলে চলুন প্রকৃতির এই অসাধারণ সৃষ্টির একদম গভীরে যাওয়া যাক আর দেখি এর আসল বিস্ময়টা কোথায়। আর এই যে প্রাকৃতিক প্রক্রিয়ার কথা বলছি, এর সবচেয়ে বড় আর জীবন্ত উদাহরণগুলোর একটা কিন্তু আমাদের চোখের সামনেই আছে, আমাদের সুন্দরবন। এটা আসলে বিশাল গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপেরই একটা অংশ। ভাবুন তো, এখানে নদী আর সাগরের মিলনে তৈরি হয়েছে পৃথিবীর অন্যতম বড় একটা বদ্বীপ। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, সব নদীর মোহনাতেই কি এরকম বদ্বীপ তৈরি হয়? না, একেবারেই না। এর জন্য কিন্তু কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। চলুন তো দেখি একটা বদ্বীপ তৈরির জন্য প্রকৃতির সেই সিক্রেট রেসিপিটা ঠিক কি। একটা পারফেক্ট বদ্বীপ তৈরি হতে গেলে এই 5টা শর্ত কিন্তু একদম লাগে। 1 নম্বর, নদীতে প্রচুর পলি, বালি, কাদা থাকতে হবে, মানে নির্মাণের মালমশলা তো লাগবেই, তাই না? 2 নম্বর, মোহনার কাছে এসে নদীর স্রোতের বেগটা একদম কমে যেতে হবে। বেগ না কমলে তো পলিগুলো থিতু হতে পারবে না, ভেসে চলে যাবে। 3 নম্বর, সমুদ্রকে হতে হবে শান্ত আর অগভীর, মানে ঢেউয়ের দাপট থাকবে কম। 4 নম্বর, জোয়ার ভাটার একটা ভূমিকা আছে যা পলিগুলোকে জমতে সাহায্য করে। আর সবশেষে 5 নম্বর, সাগরের স্রোতটাও দুর্বল হতে হবে, না হলে কষ্ট করে জমানো পলি সব তো ধুয়েই নিয়ে যাবে। এই সবগুলো শর্ত যখন একসাথে মিলে যায়, ঠিক তখনই কিন্তু প্রকৃতির এই বিশাল নির্মাণ কাজটা শুরু হতে পারে। এখন সবথেকে মজার ব্যাপারটা কি জানেন? সব বদ্বীপ কিন্তু দেখতে একরকম হয় না। প্রকৃতি এখানে যেন এক বিরাট শিল্পী বা আর্কিটেক্ট, যিনি নিজের ইচ্ছে মতো এক একটা আলাদা নকশা তৈরি করেন। চলুন প্রকৃতির এই ডিজাইন গ্যালারির ভেতর একটু ঢু মারা যাক। আমাদের এই গ্যালারির একদম প্রথমে আছে ধনুকাকৃতি বদ্বীপ। এর নামের মধ্যেই কিন্তু এর পরিচয়টা লুকিয়ে আছে। এই বদ্বীপের সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো এর আকৃতি। সমুদ্রের দিকের বাইরের দিকটা ঠিক যেন একটা টানা ধনুকের মতো বেঁকে গেছে। আমাদের গঙ্গা নদী, মিশরের বিখ্যাত নীল নদ বা চীনের হোয়াংহো নদীর মোহনায় কিন্তু ঠিক এই রকম বদ্বীপই গড়ে উঠেছে। আচ্ছা, পরের ডিজাইনটা হলো তীক্ষ্ণাগ্র বদ্বীপ। এর নামটা শুনলেই কেমন যেন একটা ধারালো ব্যাপার মনে হয়, তাই না? এই বদ্বীপটা দেখতে ঠিক যেন একটা করাতের দাঁতের মতো, মানে একটা ধারালো অংশ সমুদ্রের দিকে ছুঁচলো হয়ে এগিয়ে যায়। ইংরেজিতে একে বলে কাসপেট ডেল্টা। আর এই কাসপেট শব্দটা কিন্তু এসেছে ল্যাটিন ভাষা থেকে, যার মানেই হল ধারালো বা তীক্ষ্ণ। ইতালির তাইবার নদী কিংবা আমাদের ভারতের সুবর্ণরেখা নদীতে এই ধরনের বদ্বীপ দেখা যায়। এবার আমরা যে ডিজাইনটা দেখব সেটার আকৃতিটা বোধহয় সবথেকে ইন্টারেস্টিং। পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ। একবার কল্পনা করুন তো, ঠিক যেন একটা পাখির পা, যার আঙুলগুলো ছড়ানো রয়েছে। ব্যাপারটা কি হয়, নদী যখন অনেকগুলো সরু শাখায় ভাগ হয়ে যায় আর সেই শাখাগুলোর দুপাশে পলি জমাতে থাকে, তখনই এই অদ্ভুত সুন্দর আকৃতিটা তৈরি হয়। আমেরিকার মিসিসিপি নদীর বদ্বীপ তো এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ। এমনকি আমাদের ভারতের কৃষ্ণা নদীতেও কিন্তু এই ধরনের বদ্বীপ দেখা যায়। আর আমাদের ডিজাইন গ্যালারির একেবারে শেষে রয়েছে খাঁড়ীয় বদ্বীপ। এই বদ্বীপগুলো কিন্তু আগেরগুলোর থেকে একটু অন্যরকম। এরা খোলা সমুদ্রে ছড়িয়ে পড়ে না, বরং নদীর মোহনার ভেতরের যে খাড়িটা থাকে তার মধ্যেই তৈরি হয় আর সেখানেই সীমাবদ্ধ থাকে, অনেকটা একটা পাত্রের মধ্যে তৈরি হওয়ার মতো। জার্মানির রাইন নদী বা ফ্রান্সের সিন নদীতে ঠিক এই ধরনের বদ্বীপই দেখা যায়। তাহলে প্রকৃতির তৈরি 4টে একেবারে ভিন্ন ভিন্ন ডিজাইন আমরা দেখলাম। চলুন তো এবার সবগুলোকে এক ঝলকে পাশাপাশি দেখে নিই, তাহলে মূল পার্থক্যগুলো ধরতে খুব সুবিধে হবে। এই যে দেখুন, এখানে পুরো বিষয়টা খুব সহজে জমা করা আছে। ধনুকাকৃতি বদ্বীপ মানে ধনুকের মতো বাঁকানো, উদাহরণ নীলনদ। তীক্ষ্ণাগ্র বদ্বীপ, দাঁতের মতো ধারালো, যেমন তাইবার নদী। তারপর পাখির পায়ের মতো বদ্বীপ, যার বেস্ট এক্সাম্পল হলো মিসিসিপি। আর সবশেষে খাড়ীয় বদ্বীপ, যেটা খাড়ির ভেতরেই তৈরি হয়, যেমন রাইন নদী। তার মানে কি দাঁড়ালো? প্রত্যেকটা বদ্বীপের আকৃতি কিন্তু আসলে সেই নদী আর সমুদ্রের মিলিত লড়াই বা বন্ধুত্বের একটা নিজস্ব গল্প বলে দেয়।
তো আমরা দেখলাম যে নদী আর সমুদ্র মিলে কি অসাধারণ সব ভূখণ্ড তৈরি করতে পারে। কিন্তু সবকিছুর শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, প্রকৃতির এই যে অসাধারণ শিল্পকর্ম, এগুলো কি চিরস্থায়ী, নাকি একদিকে যেমন সমুদ্রের জলস্তর বাড়ছে, আবার অন্যদিকে মানুষ নদীতে বাঁধ দিয়ে পলি আসার পথ আটকে দিচ্ছে? এই সব কিছুর ফলে এরাও কি একদিন ধীরে ধীরে হারিয়ে যাবে? প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবার জন্য রইল। আজকের এই পুরো আলোচনার জন্য আমরা যে তথ্যের সাহায্য নিয়েছি তার জন্য একাডেমি অফ জিওগ্রাফি চ্যানেলের বিশ্বজিৎ স্যারকে আমাদের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ। Academy of Geography. Subscribe now.